আমি লাইভ এমসিকিউর কিছু ডেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কি ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত নিয়ে কিছু জিনিস আমরা একটু ডিটেলস আলোচনা করব। আচ্ছা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত, কারণ, প্রভাব ও ভবিষ্যৎ আশঙ্কা একটু আমরা পড়ব। প্রথমে যে সংঘাতটা যেভাবে শুরু হয়েছিল ওটা হচ্ছে যে 2025 সালের জুন মাসের মাঝামাঝিতে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ফার্স্টলি ইসরায়েল যে অপারেশনটা চালাচ্ছিল, অপারেশনটার নাম হচ্ছে যে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের একটা সংঘাত চালাচ্ছিল ইরানের উপর, এবং এর এগেনস্টে ইরান একটা হামলা চালাচ্ছিল যেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। এই দুইটাই অপারেশনে মোটামুটি অনেক বড় প্রভাব ফেলছিল দুই দেশের উপরে, ঠিক আছে। আচ্ছা, সংঘাতের সূচনা ও হামলার প্রকৃতিটা আমরা একটু দেখবো যে 2025 সালের 13 জুন, মূলত 13 জুন পরে ইসরায়েল F-35I, F-16, F-15 যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্যে ইরানের গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো, বিশেষত নাতাস, ফার্ডো, তারপর হচ্ছে ইসহাফান ও তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করছিল মূলত। তারপর কি করছে ইসরায়েল হামলা, অত্যন্ত সুপরিকল্পিত ছিল তাদের ইসরায়েলের হামলাগুলো। তারা কি করছিল, তারা ওখানে মোসাদের সাহায্যে, তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা মোসাদের সাহায্যে ইরানের কিছু আকাশ ব্যবস্থা প্রতিরক্ষাকে তারা নিষ্ক্রিয় করে এবং সুনির্দিষ্ট লোককে ঝ্যাট ড্যাম ও স্পাইস ধরনের কিছু নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এতে ইরানের নানানজ পারমাণবিক কেন্দ্রে ও ফার্ডো কমপ্লেক্স ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। এরপরে ইরান যে পাল্টা হামলাটা করছিল সেটা হচ্ছে যে ইসরায়েল হামলার পর ইরান 15-16 জুন 2 দফায় বড় ধরনের প্রতিহিংসামূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা পরিচালনা করে। তাহলে এই হামলার মাধ্যমে মধ্যে হাইফা, তেল আবিব, বাট-ইয়াম, পেতাও, তিকভা ও জেরুজালেম সহ ইসরায়েলের আরো অনেক জায়গায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনের বড় একটি অংশ ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো 3 ব্যবস্থায় প্রতিহত হলেও কিছু হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম হয়। এতে অন্তত 24 জন ইসরায়েল নিহত হয়েছিল এবং প্রায় 500 থেকে 600 জন আহত হয়েছিল। আচ্ছা, 16 জুন 2025 কি হয়েছে, যেটা হচ্ছে যে আমার সংঘাতের 4র্থতম দিন। ইসরায়েল টার্গেট বিমান হামলা। ইসরায়েল কি করছিল, ইসরায়েল তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন, ফার্ডো ও নাতানস পারমাণবিক স্থাপনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল লক্ষ্য করে বোমা বর্ষণ করছিল, ঠিক আছে। এতে বহু সামরিক ও বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছিল। এরপরে ইরান যে পাল্টা জবাবটা দিছে, ইরান ও ইয়েমেনের যে হুতি জোটটা আছে, এটা মূলত অনেক আগে থেকে ইসরায়েলকে সাপোর্ট করে। এটা মূলত একটা ইসলাম গোষ্ঠী। তারা অনেক আগে থেকে ইরানকে বিভিন্নভাবে সহায়তা করে আসতেছে। তারা কি করছে, তারা দুইজনই একজোট হয়ে দুই দেশে তারা একজোট হয়ে ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং জেরুজালেমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে একটি মার্কিন দূতাবাস ও বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, 5 জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে। আচ্ছা, এরপর আমরা 17 জুন দেখবো। 17 জুন হচ্ছে সংঘাতের 5মতম দিন। এখানে কি হয়েছিল, এখানে জনহানি ও ধ্বংসের চিত্র হচ্ছে ইরানের মোট নিহতের সংখ্যা দাঁড়াইছে 224 জন, একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়াইছে 224 জন। এখন আমরা ইসরায়েলটা দেখবো, ইসরায়েলে মাত্র হচ্ছে 24 জন, ঠিক আছে, আর 200 জন অনেক বেশি ইরানে, ঠিক আছে, এবং আহত প্রায় 500 থেকে 600 জন। আচ্ছা, এখন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বড় একটা হস্তক্ষেপ আছে। উনি অনেক কিছু চিন্তা করতেছেন এগুলো নিয়ে, ঠিক আছে। এখানে যুক্তরাষ্ট্রের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা একটু দেখবো মার্কিন হস্তক্ষেপ ও বার্তাটা একটু দেখবো। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে দ্রুত নিরাপদে সরে যাওয়া আহ্বান জানান, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি করছে, ডোনাল্ড ট্রাম্প তার মানে ইসরায়েলের সাথে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে কথা বলছে। কথা বলার পর তারা দুজনেই জানতে পারছে যে ইসরায়েল ইরানে অ্যাটাক করবে। তো কেন, আমার কথা হচ্ছে যে একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তো এরকম হওয়ার কথা না। একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট অবভিয়াসলি কোনো দেশের পক্ষপাতিত্ব নেবে না। তারা দুই দেশের সাথে কথাবার্তার মাধ্যমে যত তাড়াতাড়ি সিজফায়ার নীতি নীতি নিয়ে কাজ করা যায় ওটাই বেস্ট হবে আমার মতে। কিন্তু জিনিসটা তো এরকম হচ্ছে না। জিনিসটা হচ্ছে যে ট্রাম্পকে জানানো হচ্ছে, ইসরায়েল জানাচ্ছে যে আমরা আজকে এই জায়গায় অ্যাটাক করবো। ওটা ওনার টুইটার বার্তায় দিয়ে দিচ্ছে এবং সবাই এটা নিয়ে খুব
ভয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, তিনি ঘোষণা করেন যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, পাশাপাশি G7 সম্মেলন ত্যাগ করে যুদ্ধবিরতির বিষয়ে জরুরি বৈঠক ডাকেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে G7 সম্মেলনটা হয়েছিল কানাডার মধ্যে, এবার যেটা G7 সম্মেলন হয়েছিল গ্রুপ অফ 7, পৃথিবীর 7টা শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ওই সম্মেলনটা অধ্যক্ষের রেখে ত্যাগ করে যুদ্ধবিরতির বিষয়ে জরুরি বৈঠক ডাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ত্যাগ করছিল। আচ্ছা, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কি এই যুদ্ধ নিয়ে? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো শান্তি চুক্তির প্রস্তাব দিছে, খুবই ভালো কথা। ফ্রান্সের প্রেসিডেন্ট শান্তি চুক্তির প্রস্তাব দিছে। G7 এর দেশগুলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিলেও ইরানের প্রতি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানায়। মার্কিন সামরিক প্রস্তুতি, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের ইউএসএস নিমিটস ও অন্যান্য যুদ্ধজাহাজ মোতায়েন করছে মূলত। সাইবার ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সতর্ক অবস্থানে রয়েছে। নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করলো ইরান। ইরান একটা নতুন আত্মঘাতী একটা ড্রোন উন্মোচন করছে। একটু দেখবো যে ড্রোনটার নাম হচ্ছে মূলত শাহেদ 107। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের IRGC মহাকাশ বাহিনী মূলত এই ড্রোনটা প্রকাশ্যে আনছে। শাহেদ 107 একটি মানববিহীন আকাশযান। আমরা জানি যে ইরানের একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হচ্ছে তারা মানবহীন ড্রোন তারা প্রস্তুত করতে পারে, যা আত্মঘাতী হামলার জন্য বিশ্বব্যাপী। এটি হচ্ছে মূলত পিস্টন ইঞ্জিন চালিত এবং 1500 কিলোমিটার বেশি দূরত্বে উঠতে সক্ষম। আচ্ছা, G7 সম্মেলনের প্রধান ইস্যু ইরান ইসরায়েল সংঘাত। G7 যেভাবে সম্মেলনটা হয়েছিল, কারণ অর্থনৈতিক অনেক কিছু ইস্যু ছিল, মূলত AI অর্থনৈতিক বিষয় ইস্যু ছিল, কিন্তু প্রধানত যে ইস্যুটাকে G7 এর যে ইস্যুটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে ওটা হচ্ছে যে ইরান ইসরায়েল ইস্যুটাকে। 2025 সালের 16 থেকে 17 জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত 51তম, একটু জানবো জেনে রাখবো আমরা, এটা কততম সম্মেলন হয়েছে G7। এবার যেটা হচ্ছে ওটা হচ্ছে 51, 51তম সম্মেলন G7। সম্মেলনের প্রধান আলোচনা হয় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে। সম্মেলন থেকে ইরানের পারমাণবিক অস্ত্র হস্তান্তর হবে না এই বার্তা জোরদার করে বলা হয়। যেটাকে বলা হচ্ছে যেটাকে ওরা বলছিল যে ইরান ক্যান নেভার হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল এক বিরল ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানাইছে। অর্থনৈতিক ফ্রন্টে G7 দেশগুলোর বৈশ্বিক খনিজ ও প্রযুক্তি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বাণিজ্য প্রসারেও যৌথ পদক্ষেপ তারা গ্রহণ করছিল। আচ্ছা, ইরানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার কারা আমরা একটু দেখব। যে রাশিয়ার সাথে ইরানের সাথে কি সম্পর্ক, তাদের কি বৈরী সম্পর্ক নাকি তাদের সাথে খুব ভালো একটা রিলেশনশিপ আছে, এটা আমরা একটু দেখব। রাশিয়া দীর্ঘদিন ধরে কিন্তু ইরানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহযোগিতায় রয়েছে, কিন্তু সিরিয়ায় আল বাশার, এটা কোত্থেকে আসছে মূলত রিলেশনশিপটা হচ্ছে যে সিরিয়ার বাশার যিনি ছিল আল আসাদের পক্ষে, উভয় দেশ একত্রে যুদ্ধ করছিল, তার জন্য ওখান থেকেই ইসরায়েলের সাথে ইরানের সাথে একটা গুড রিলেশনশিপ আছে। আচ্ছা, এখন তাহলে ইসরায়েলের সাথে নীরব ভারসাম্য কেন, একটু দেখি আমরা। রাশিয়া ইসরায়েলের সঙ্গে পূর্ণ বিনিময় না করলেও উভয়ের মধ্যে বেশ কিছু কৌশলগত যোগাযোগ আছে। মানে বিষয় হচ্ছে যে রাশিয়া রাশিয়া ইরানকেও সাপোর্ট করতেছে না, রাশিয়া ইসরায়েলকে সাপোর্ট করতেছে না, দুই দিকেই রাশিয়া কন্ট্রোল করে চলতেছে, ঠিক আছে? এদিকে ইরানের সাথেও একটা ভালো সম্পর্ক আছে, এদিকে ইসরায়েলের সাথে অনেক আগে থেকে একটা কৌশলগত যোগাযোগ আছে, ঠিক আছে? বিশেষ করে সিরিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে তাদের সাথে একটা ভালো রিলেশনশিপ। রাশিয়া এখনো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেয়নি। আচ্ছা, বর্তমান বিবৃতি কি? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির আহ্বান জানাইছে এবং অঞ্চলটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরানকে সরাসরি সমর্থন বা ইসরায়েলকে নিন্দা জানায়নি। মানে দুই দেশকে সাপোর্ট করতেছে, আর রাশিয়া চাচ্ছে দুই দেশে যাতে দ্রুত সিজফায়ারটা হোক। আচ্ছা, এখানে আমরা দেখবো একটু চীনের অবস্থান কি। আমরা জানি চীন মূলত ইসলামিক কান্ট্রিগুলোকে বেশি সাপোর্ট করে, যেমন পাকিস্তানকে, ইরানকে, ঠিক আছে? আচ্ছা, উদ্বেগ প্রকাশ ও যুদ্ধবিরতির আহ্বান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়